ওই যে রাতের আকাশে লাল একটা বিন্দু দেখা যায়, যেটা আমাদের সবসময় অবাক করে, ওটাই মঙ্গল গ্রহ। বহু যুগ ধরে মানুষ স্বপ্ন দেখছে একদিন হয়তো ওই লাল গ্রহটাই হবে আমাদের সেকেন্ড হোম। তো এই স্বপ্ন আর বাস্তব, এর মধ্যে তফাৎটা আসলে কতটা? চলুন আজ সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যায়। তো আজকের আলোচনার একদম মূল প্রশ্নটাই হলো এটা, এত টেকনোলজি, এত অগ্রগতির পরেও মানুষ কি সত্যি সত্যি মঙ্গলে একটা পার্মানেন্ট কলোনি তৈরি করতে পারবে? এই ছবিটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা শুধু আজকের নয়, এটা আমাদের সবার একটা বহু পুরনো স্বপ্ন। সে নাসা হোক বা স্পেস এক্সের মতো প্রাইভেট কোম্পানি, সবাই কিন্তু লেগে পড়েছে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। আচ্ছা, তাহলে চলুন এই স্বপ্নের ভেতরটা একটু উকি মেরে দেখা যাক। মানে মঙ্গলে মানুষ পাঠানোর প্ল্যানগুলো ঠিক কি, আর টাইমলাইনগুলোই বা কতটা বাস্তব? নাসা তো টার্গেট করেছে 2030-এর দশক নাগাদ তারা মানুষ পাঠাবে। আর ওদিকে এলন মাস্কের স্পেসএক্স, তারা তো আরও আগে যেতে চায়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো শুধু প্রথম মিশনের কথা, ওখানে পাকাপাকিভাবে থাকার কথা কিন্তু নয়। স্বপ্ন তো দেখলাম, কিন্তু বাস্তব, ওটা কিন্তু একেবারেই অন্যরকম। মঙ্গলে পৌঁছানো আর সেখানে টিকে থাকাটা মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হতে চলেছে। চলুন দেখি বাধাগুলো আসলে কি কি। ভাবা যায়, মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর মাত্র ৩৮%। শুনতে মজাই লাগছে, তাই না? লাফ দিলে হয়তো অনেক ওপরে ওঠা যাবে, কিন্তু এর একটা উল্টো দিকও আছে, যেটা খুবই ভয়ঙ্কর। অনেকদিন এই কম গ্র্যাভিটিতে থাকলে আমাদের শরীরের হাড় আর মাসল দুটোই কিন্তু মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। এরপর আসি আরেকটা বিশাল সমস্যায়, মঙ্গলের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এটা এতটাই পাতলা যে পৃথিবীর সাথে তুলনা করলে কিছুই না, মাত্র 1%। সোজা কথায় বলতে গেলে শ্বাস তো নিতেই পারবেন না, উপরন্তু মহাকাশের মারাত্মক রেডিয়েশন থেকে বাঁচারও কোনো উপায় নেই। শুধু মঙ্গলে নামলেই তো হবে না, ওই লম্বা যাত্রাপথটা, সেটাও তো একটা বিরাট ব্যাপার। পৃথিবী থেকে এতটাই দূরে যে কোনো দরকার পড়লে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব। মাসের পর মাস একটা ছোট্ট জায়গায় বন্ধ থাকা, একা লাগা, আর তার উপর কসমিক রেডিয়েশনের ভয় তো আছেই। এই সব কিছু অ্যাস্ট্রোনটদের শরীর আর মনের ওপর কী পরিমাণ চাপ ফেলবে, সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। এত সব সমস্যার কথা শুনে মনে হতেই পারে তাহলে কি এটা অসম্ভব, কিন্তু নাসা বলছে না, তাদের হাতে একটা সমাধান আছে, আর সেটাই হলো তাদের তুরুপের তাস, ISRU। SIU নামটা একটু কঠিন শোনালেও কনসেপ্টটা কিন্তু খুব সোজা। এর মানে হল লিভিং অফ দ্য ল্যান্ড, বা সহজ বাংলায় বললে যেখানে আছো সেখানকার জিনিসপত্র ব্যবহার করেই টিকে থাকা। মানে পৃথিবী থেকে সবকিছু বয়ে না নিয়ে গিয়ে মঙ্গলের মাটি, জল, বাতাস ব্যবহার করেই দরকারি জিনিস বানিয়ে নেওয়া। নাসার যে পুরো মার্স মিশন প্ল্যান, সেটার 4টে ভাগ আছে: গো, ল্যান্ড, লিভ আর এক্সপ্লোর। এর মধ্যে এই লিভ মানে ওখানে থাকার পুরো ব্যাপারটা, সেটার কেন্দ্রেই কিন্তু রয়েছে এই ISRU, কারণ এটাই একমাত্র উপায় মিশনটাকে লম্বা সময় ধরে চালানোর জন্য। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? যে গ্রহের বাতাসে প্রায় 96% কার্বন ডাইঅক্সাইড, সেখানে আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পাব কোত্থেকে? আর এই প্রশ্নের উত্তরটাই হলো মক্সি। ছোট্ট একটা যন্ত্র, কিন্তু কাজটা বিশাল। নাসা খুব সুন্দর করে বলেছে, এটা নাকি একদম একটা গাছের মতো কাজ করে, কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন বের করে দেয়। কাজটা করে কিভাবে? আচ্ছা, প্রথমে এটা মঙ্গলের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, তারপর একটা বিশেষ কেমিক্যাল প্রসেসের মাধ্যমে সেটাকে ভেঙে অক্সিজেন আর কার্বন আলাদা করে ফেলে। এরপর অক্সিজেনের পিওরিটি চেক করে বিশুদ্ধ অক্সিজেনটা ছেড়ে দেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যন্ত্রটা কিন্তু অলরেডি মঙ্গলে গিয়ে সফলভাবে অক্সিজেন তৈরি করে ফেলেছে। এই টেকনোলজিটা যে কতটা বড় একটা গেম চেঞ্জার, সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ৭৫%! মানে মঙ্গল থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য যে রকেট ফিউয়েল লাগবে, তার ৭৫%-এরও বেশি কিন্তু ওখানেই তৈরি করা সম্ভব। ভাবুন একবার, খরচ আর ঝুঁকি দুটোই কতটা কমে যাবে। আচ্ছা, টেকনোলজির কথা তো হলো, কিন্তু এর বাইরেও একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে। ধরুন মানুষ যদি সত্যিই মঙ্গলে থাকতে শুরু করে, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, তাহলে কি আমাদের শরীরটাও বদলে যাবে? আর বিজ্ঞানীরা কিন্তু প্রায় নিশ্চিত যে হ্যাঁ,
পরিবর্তন আসবেই। কেন আসবে? কারণ হলো কম গ্র্যাভিটি, মারাত্মক রেডিয়েশন, কোনো ওজোন লেয়ার নেই, এই সব কিছু মিলে আমাদের ডিএনএতে ধীরে ধীরে কিন্তু পার্মানেন্ট চেঞ্জ আনবে। আর এই পরিবর্তনগুলো হয়তো কয়েক জেনারেশনের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে। বিজ্ঞানীরা যা বলছেন শুনলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প। যেমন মঙ্গল গ্রহের মানুষের হাড় নাকি হয়ে যাবে অনেক ভঙ্গুর, মাসেলগুলো দুর্বল হয়ে যাবে। রেডিয়েশন থেকে বাঁচার জন্য হয়তো তাদের ত্বকের রঙই বদলে যাবে। এমনকি ওখানে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দেওয়াটাও হয়তো অনেক কঠিন হয়ে পড়বে। আর সারাক্ষণ ছোট জায়গায় থাকতে থাকতে দৃষ্টিশক্তিও কমে যেতে পারে। তো এত সব কিছু শোনার পর স্বপ্ন, চ্যালেঞ্জ আর এই অদ্ভুত সব পরিবর্তনের কথা, আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসি। তাহলে কি মঙ্গলে বসতি গড়াটা আদৌ সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, যদি আমরা মঙ্গলকে বাসযোগ্য করে তুলতে চাই, মানে ধরুন গাছপালা লাগিয়ে সেখানকার পরিবেশ বদলাতে চাই, তাহলে কমপক্ষে ১০০ বছর লেগে যাবে। মানে এটা আমাদের জীবদ্দশার কাজ নয়, এমনকি আমাদের পরের প্রজন্মের কাজও নয়। তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব, কিন্তু এর সাথে একটা অনেক বড় কিন্তু আছে। টেকনোলজি হয়তো একদিন আমাদের সেই জায়গায় পৌঁছে দেবে, কিন্তু একটা সত্যিকারের কলোনি বা শহর তৈরি করাটা বহু প্রজন্মের একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমাদের জিজ্ঞাসায় হয়তো আমরা মঙ্গলে একটা গোটা শহর দেখে যেতে পারবো না। আর সব শেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের এই সুন্দর নীল গ্রহটাকে বাঁচানো বেশি দরকার, নাকি আমাদের সীমিত সামর্থ্য দিয়ে মহাকাশে একটা নতুন বাড়ি খোঁজা? আমাদের প্রায়োরিটি কোনটা হওয়া উচিত? এই প্রশ্নটার উত্তর বোধহয় আমাদের সবাইকেই একসাথে মিলে খুঁজতে হবে।